সন্ধ্যার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমিই দায়ী তারা, এমনটাই আকাশ বলল তারাকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখা যায় গল্পের শুরুতেই যে অঙ্কনের পরিচয় জেনে গেছে সন্ধ্যা। অঙ্কন হলো ললিতা আর ঈশ্বরের ছেলে। ঈশ্বরের এখানে আরেকটা সংসার আছে, এটা জানার পর সন্ধ্যা আর কোনোভাবেই চুপ থাকতে পারে না। সন্ধ্যা তখন বলে, আপনি এইভাবে মাঠানকে ঠকিয়েছেন, আপনার তো বিচার হবেই হবে। আর তখনই ঈশ্বর বলে, সন্ধ্যা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। কি ভেবেছো, নিজেকে মহান করতে চাইছো? আমার যে এখানে কি আছে সেটা কি আমি তোমাকে বলতে বলেছি বিজয়াকে? তাহলে তুমি কেন বলবে? সন্ধ্যা তখন বলে, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি এখানে এসেছেন এক ছেলের সাথে আমার বোনের বিয়ে দিতে। কেন? কিসের জন্য? সম্পত্তি, টাকা পয়সার লোভ, তাই না? একের পর এক সন্তানকে আপনি এরকমভাবে ইউজ করতে পারেন না, আপনি কিছুতেই ব্যবহার করতে পারেন না। যেভাবে আপনি মাঠানকে কষ্ট দিয়েছেন, ঠকিয়েছেন, এর একটা বিচার তো করতেই হবে। আমি সবাইকে সত্যিটা বলে দেব, আর এটাও বলবো যে আপনারা সবাই মিলে একটা বড়সড় চক্রান্ত করেছেন মাঠানের থেকে টাকা পয়সা নেওয়ার জন্য। অন্যদিকে ললিতা বুড়ি বলে, এই দেখো, একদম বেশি কথা বলবে না। তুমি এসবের মধ্যে নাক গলাচ্ছ কেন? তুমি এখান থেকে চলে যাও। সন্ধ্যা তখন বলে, যাবো তো আমি অবশ্যই, আর সবাইকে সবটা জানিয়েও দেব, বলে দেব যে আপনারা ঠিক কী করছেন। অন্যদিকে আকাশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সন্ধ্যার জন্যে, কিন্তু সন্ধ্যা আর আসেনি। তারপরেই উকিলবাবু এসে বলে, আপনার স্ত্রী তো আসলো না। আমার মনে হয় আপনার স্ত্রী বুঝতে পেরেছে সে তার ভুলটা, তার জন্যই আপনাকে ডিভোর্স দিতে চায় না। মত ঘুরেছে, তাই আসেনি। যাই হোক, আজকে তো আর ডিভোর্স হলো না। আপনি এক কাজ করুন না, আপনি আপনার স্ত্রীকে ফোন করে দেখুন আমার কথাটাই সত্যি কিনা। এরপরই আকাশ সন্ধ্যাকে অনেকবার ফোন করতে থাকে, আর তখনই সন্ধ্যার ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু সন্ধ্যা এখনও ধরেনি। এর মধ্যেই তখন হঠাৎ করে যখনই সন্ধ্যা বেরিয়ে যাচ্ছিল, অঙ্কন সন্ধ্যার মাথার পিছনে এমন জোরে আঘাত করে যে সন্ধ্যা মাটিতে লুটিয়ে পড়ে যায়। আর তখনই ললিতা বলে, এটা তুই কী করলি? সারাটা জীবন তুই কোনো ভাবনা চিন্তা করে কাজ করিস না, বল এবার কি হবে? হ্যাঁ, এবার তো আমরা সবাই মিলে ফেঁসে যাব। এর মধ্যে ঈশ্বর বলে, সেটাই তো কথা, দেখো তো ওর শ্বাস প্রশ্বাস চলছে নাকি। তখন দেখে যে হ্যাঁ, ও এখনও বেঁচে আছে। আকাশ তো ফোন করেই চলেছে, কিন্তু তখন ঈশ্বর বলে, আকাশ ফোন করছে। উফ, এখনই ফোনটা করতে হলো। এর মধ্যেই আকাশ বুঝতে পারে ফোনটা তো ধরছে না, হয়তো সে তার মনের কথাটা সামনে এসেই বলবে। আমি এক কাজ করি, বাড়ির দিকে রওনা দিই। এর মধ্যেই বিজয়া ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে ঠাকুর, তুমি দেখো আমার মেয়ে যেন আমার কাছেই আবার ফিরে আসে, ওদের যেন ডিভোর্সটা না হয়। সন্ধ্যাকে আমি বড্ড ভালোবাসি। সন্ধ্যার ডিভোর্স হয়ে গেলে আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। তুমি দেখো ঠাকুর, ডিভোর্সটা যেন না হয়। এর মধ্যেই আকাশ চিৎকার করতে করতে চলে এসেছে মা মা বলে। তখনই বিজয়া বলে, কি হয়েছে আকাশ? আকাশ বলে, মা, সন্ধ্যার সাথে আমার ডিভোর্সটা হয়নি, ও আজকে কোর্টে আসেইনি। বিজয়া বলে, এসব ঠাকুরের ঠাকুরের লীলা, ঠিক ঠাকুর আমাদেরকে আমাদেরকে বাঁচিয়েছে, আমাদের কথা শুনেছে ঠাকুর। হ্যাঁ, না হলে এমনটা তো হওয়ার কথাই না, তাই না নীল? নীল তখন বলে, একদমই ঠিক বলেছো মা, না হলে উনি যেভাবে উঠে পড়ে লেগেছিল ডিভোর্সটা হওয়ার জন্য, সেটা তো আটকে দিয়েছে শুধুমাত্র ঠাকুর। এর মধ্যেই তখন মেজমা বলে, খুব ভালো হয়েছে, এর থেকে ভালো আর কী বা হতে পারে, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। এরপরেই মেজমা এগিয়ে আসতে থাকে। মেজমার হাতে ছিল প্রদীপ, ফুল, আর সেটা পড়ে যায় হাত থেকে। তারপরে ফুলের মধ্যে আগুন জ্বলে ওঠে, যেটা দেখার পরে পিসিমা চমকে যায় আর বলে, এ কী দৃশ্য দেখলাম আমি? এ তো ঘোর অনাচার, অমঙ্গল, অনেক বড় অমঙ্গল হতে চলেছে। নীল তখন বলে, না না, অমঙ্গল কেন হবে, কিসের জন্য হবে? আর বিজয়া তখন বলে, তার মানে বৌমার কিছু একটা হয়েছে। হ্যাঁ নীল, না হলে ও কেন কোর্টে পৌঁছাবে না? নিশ্চয়ই বৌমা কোনো বিপদে পড়েছে, তুই একটা ফোন কর তো ওকে। এরপর নীল বারবার করে ফোন করতে থাকে, কিন্তু ফোনটা নেটওয়ার্কের বাইরে চলে গেছে, আর কোনোভাবেই ফোন ধরা যাচ্ছে মানে ফোন যাচ্ছে না। এর মধ্যেই ললিতা তখন বলে, শোনো, কিছু একটা করো। ঈশ্বর তখন বলে, হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচে যাবে। কিন্তু ললিতা বুড়ি বলে, না না, হসপিটালে নিয়ে গেলে তো পুলিশ কেস হবে, আমার অঙ্কনকে ওরা জেলে ভরে দেবে, এটা হতে পারে না, কোনোভাবেই এটা হবে না। তুমি তুমি ওকে কোথাও ফেলে দিয়ে এসো, ও এমনি শেষ হয়ে যাবে, ওর আর বেশিক্ষণ প্রাণ নেই। এর মধ্যেই তখনই পিসিমা বলে, কি অবস্থা, ভাবো তো, এইরকমভাবে শেষ পর্যন্ত থালাটাই পড়ে গেল। আমার মনে হচ্ছে সন্ধ্যা কোনো বিপদে পড়েছে। যা শৈল, গিয়ে এক কাজ কর, ঈশ্বরকে খবরটা দে।
আর তখন ঈশ্বরকে ফোন করতে থাকে শৈল আর বলে, দাদা দাদা এদিকে তো একটা কাণ্ড হয়েছে। আরে আকাশের সাথে সন্ধ্যার ডিভোর্সটা হয়নি, সন্ধ্যা তো কোর্টে যায়নি, তুমি জানো? তখনই ঈশ্বর বলে, চুপ, আমি আর একটা কথাও শুনতে চাই না। সন্ধ্যার কেউ খোঁজ করতে চাইলে যেভাবেই পারিস আটকে দিস, পরে আমি সবটা বলবো। শৈল তখন বুঝতে পারে না দাদা হঠাৎ করে এমনটা কেন বলল, কিসের জন্যই বা বলল, কিছুই তো বোঝা যাচ্ছে না। আর তখনই ঈশ্বর বলে, আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে, ওকে কোথাও একটা রেখে দিয়ে আসতে হবে, রাত হতেই এই কাজটা করতে হবে, রাত না হলে হবে না। এর মধ্যে আকাশ তখন বলে, মা মা তুমি একটু শান্ত হও, আমি দেখছি কিভাবে সন্ধ্যার খোঁজ পাওয়া যায়। শৈল তার দাদার কথা মতো বলে, আরে নীল তুই এত চিন্তা করছিস কেন? আরে সন্ধ্যা ফোন ধরছে না বলেই যে ও কোনো বিপদে আছে এটা কে বলেছে? এরকমটা কিছুই হয়তো হয়নি, তুই একটু শান্ত হ। আর বৌদি তুমি একটু শান্ত হও, এরকম ছটপট করো না। আকাশের মনে হয় সত্যিই তো ড্রামা কুইন তো আমাকে ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, সে কেন কোর্টে পৌঁছাবে না? তাহলে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এরপরে আকাশ ফোন করছে বিজুরিকে আর বলছিলাম কি, সন্ধ্যা কি আপনাদের বাড়িতে গেছে? বিজুরি তখন বলে, না সন্ধ্যা তো এখানে আসেনি। কেন, সন্ধ্যা কোথায় গেছে? নীল তখন বলে, আসলে সন্ধ্যাকে পাওয়া যাচ্ছে না, দেখছি আমি তাও একবার ট্রাই করে। এরপরে বিজুরি ভাবে, কোথায় গেল তাহলে সন্ধ্যা? আবার সন্ধ্যাকে ফোন করেছে, কিন্তু এরপরে ফোন আর যাচ্ছেই না। বিজুরিরও খুব চিন্তা হতে লাগে। এর মধ্যেই নীল তখন ভাবে, সন্ধ্যার সত্যি কোনো বিপদ হয়েছে, না হলে এমনটা করবার মতো মেয়ে সন্ধ্যা না। আর তারপরেই চলে যাচ্ছে তারার কাছে আর গিয়ে বলে, আচ্ছা তারা, তুমি দেখেছো সন্ধ্যা কি এখানে এসেছে? তারা তখন বলে, না মেজদি তো এখানে আসেনি, আসলে তো আমার সাথে দেখা করতো। কেন, মেজদি কোথায় গেছে আকাশ? আকাশ তখন বলে, জানি না মেজদি কোথায় গেছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি তো নিজেও খুঁজছি। সব থেকে বড় কথা হলো এইরকমভাবে কোথায় উধাও হয়ে গেল। অন্যদিকে আকাশের সাথে ঘটক মশাইয়ের দেখা হয়ে গেছে রাস্তায়। আর তখনই আকাশ বলে, আচ্ছা আপনি সন্ধ্যাকে দেখেছেন, সন্ধ্যা কোথায়? ঘটক মশাই মনে মনে ভাবতে থাকে, তাহলে কি সন্ধ্যা প্রধান মশাইয়ের পেছন পেছন চলে গেছে ওই বাড়িতে? হ্যাঁ, এমনটা তো হতেই পারে, পাত্রের খোঁজ করছিল যেভাবে। তখন আর আকাশ কিছু বলতে পারে না আর বলে, আরে চুপ করে আছেন কেন, বলুন। কিন্তু ঘটক মশাইও চুপ। এর মধ্যেই দেখা যায় যে সন্ধ্যাকে তো বাইরে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করেছিল ঈশ্বর, আর সেটাই করছিল। তারপরেই নীল দেখতে পেয়ে গেছে। নীল দেখতে পেয়ে সন্ধ্যাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে রওনা দেয়। আর তখন ডাক্তারবাবু বলে, নিয়ে আসার কি দরকার ছিল, অর্ধেক তো মেরে এখানে নিয়ে এসেছেন, আর বাঁচার চান্স কোনোভাবেই নেই। কথাটা শোনার পরে নীল খুব ভেঙে পড়ে, চলে যায় তারার কাছে আর বলে, আর কত অন্যায় করবে তুমি? হ্যাঁ কত? আমার আর সন্ধ্যার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি, এটা কি মানো তুমি? তারা তারা তো অবাক হয়ে যায় আর ভাবে, আমি কি করলাম, আমি তো কিছুই জানি না আর কিছু করিও নি। আর সন্ধ্যার এই অবস্থার জন্য পুরোপুরি তারাকেই দোষী করতে থাকে আকাশ আর বলে, একবার সন্ধ্যা সুস্থ হয়ে যাক, তারপরে আমি সমস্ত হিসাব চুকিয়ে দেব, এই আমি বলে দিলাম।